পড়তেছি বিশ্ব সংবাদ। ইসরায়েলি তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ল। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। জেলেনস্কির আয়নাঘরে ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা দিলেন ইউক্রেনের এমপি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। মোদি-ইউনূস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন বলেছেন জয়শঙ্কর। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পকে ঠেকাতে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ইসরায়েলি তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ল। গাজায় ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় গাজার আক্রমণ করার জন্য নিহতের এই ভয়াবহ মাইলফলক রেকর্ড করা হলো। রোববার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যুর খবর দিয়েছে, যার ফলে নিহতের সংখ্যা 50,021 জনে পৌঁছেছে। গাজা কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা প্রকাশ করার সময় বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের মধ্যে পার্থক্য করে না। তবে জাতিসংঘ বলেছে ইসরায়েলি হামলায় নিহতের বেশিরভাগই নারী এবং শিশু। নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়। ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। গত সপ্তাহে মঙ্গলবার গাজায় আক্রমণ বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এই আক্রমণকে হামাস যুদ্ধবিরতি চুক্তির বিপজ্জনক লঙ্ঘন বলে অভিহিত করেছে। হামাস বলেছে তারা জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার তারা তেল আবিবে প্রথম রকেট হামলা চালায়। সিএনএন এর প্রতিবেদনের তথ্য বলেছে গাজার বাসিন্দাদের খুব একটা আশা নেই যে হত্যাকাণ্ড কমবে, কারণ ইসরায়েল হুমকি দিয়েছে ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমি আপনাদের বলতে চাই এটি কেবল শুরু। গাজায় 20 লক্ষেরও বেশি জনসংখ্যার প্রায় সবাই ইতিমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দখলদার বাহিনী। এই মাসের শুরুতে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়ার ফলে এবং সর্বশেষ তাণ্ডবের ফলে গাজার কিছু অংশে মানবিক সংকট এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জেলেনস্কির আয়নাঘরের ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা দিলেন ইউক্রেনের এমপি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এর হাতে অপহরণ ও নির্যাতনের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন দেশটির পলাতক এক এমপি। জেলেনস্কির দলে থাকলেও পরে স্বতন্ত্র হয়ে যাওয়া এই এমপিকে মূলত বিরোধী দলীয় কর্মকাণ্ডের কারণেই টার্গেট করা হয়েছে। আর্টিয়ম দিমিত্রক নামের এই এমপি দাবি করেছেন জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা পরিবেশককে তাকে অপহরণ করার পর হত্যার নির্দেশ দেন। 2022 সালে কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসায় একটি ঘটনার সময় এসবিইউ এজেন্টেরা তাকে ধরে নেয় এবং মারাত্মকভাবে মারধর করেন। তিনি নির্যাতনের ছবি এবং ভিডিও প্রমাণ সরবরাহ করে বলেছেন এটি ইউক্রেনের রাজনৈতিক দমন নিপীড়নের একটি বৃহত্তম প্যাটার্নের অংশ। বিশেষ করে কর্তৃপক্ষের সাথে দ্বিমত পোষণ করার জন্য হাজার হাজার লোককে নির্যাতন, অপহরণ বা এসবিইউ এর গোপন বেসমেন্ট করে রাখা হয়েছে। দিমিত্রিক 2019 সালে জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির অংশ হিসেবে সংসদে নির্বাচিত হন। 2 বছর পর তাকে দল থেকে বহিষ্কৃত করা হয় এবং তিনি একজন স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের আগস্টে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং দাবি করেন কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার ষড়যন্ত্র করেছে। একজন পুলিশ অফিসারকে আক্রমণ এবং তার বন্দুক চুরির চেষ্টা করার অভিযোগে দিমিত্রিককে ওয়ারেন্ট তালিকায় রেখেছে কিয়েভের প্রসিকিউটর জেনারেল অফিস। শুক্রবার এক্সপোস্ট এর একটি ভিডিওতে আর্টিয়ম দিমিত্রিক প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েকেমারের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বর্ণনা করেছেন এবং পাশাপাশি তার আঘাতের ছবিও শেয়ার করেছেন। তিনি বলেন, আমার বিরোধী কর্মকাণ্ডের জন্য জেলেনস্কির নির্দেশে আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল, গোপন বেসমেন্টে নির্যাতন করা হয়েছিল, আমাকে প্রায় মেরেই ফেলা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই সরকার তাকে লক্ষ্যবস্তু করেছে এবং তা চ্যুত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডিক্রিমি আরও দাবি করে বলেন, 2022 সালের ওডেসা অঞ্চলে গোয়েন্দা সংস্থা এসবিকিউ অঞ্চলের প্রধান ভিক্টর ডেমোক্রেসির হাতে তাকে ফোন করে হুমকি দেন এবং ডেরোভস্কি বলেছিলেন, আমরা তোমাকে মেরে ফেলবো, আমরা তোমার মাথা কেটে ফেলবো। এই রাজনীতিবিদ বলেন, 2022 সালের 4 মার্চ একদল এসকিবিউ এজেন্ট তাকে অপহরণ করে যখন তিনি একটি সামরিক চেকপোস্টের পয়েন্টের সাহায্যে পৌঁছে দিয়েছিলেন। মোদি-ইউনূস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন, বলেছেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারতের নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জয়শঙ্কর এ তথ্য দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু বলেছে, ভারতের পার্লামেন্টারি কনসালভেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এ বছর প্রথম ওই বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের হিন্দুদের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন। তারা জানতে চান এ বিষয়ে ভারত কী পদক্ষেপ নিচ্ছে। এর জবাবে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করছে হামলাগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর দেশটির সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য তুলে ধরেছেন। তিনি জানান, পরবর্তী সময়ে কোনো একদিন পাকিস্তান ও চীন বিষয়ে পৃথকভাবে কথা বলবেন তিনি। বৈঠকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের নীতির কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাই ভারতে এখন বিজনেস টেক এবং দ্য টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দিতে পারেন। তবে বৈঠকে তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। এছাড়াও আগামী মাসে মোদির শ্রীলঙ্কা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন জয়শঙ্কর। তিনি জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে কিনা তা এখনও বিবেচনাধীন রয়েছে। ট্রাম্পকে ঠেকাতে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলেও ধারণা করা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের আশা করেছেন। খবরে এএফপির। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হিসেবে সম্প্রতি মধ্যপন্থী লিবারেল পার্টির সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ব্যাংক এবং মার্ক কার্নিকে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে মার্ক কার্নি কখনো বৃহত্তর কানাডিয়ান ভোটারদের মুখোমুখি হননি। সরকারি একটি সূত্র এএফপিকে জানিয়েছে, তিনি স্থানীয় সময় দুপুর 12:30 কানাডায় 41 মিলিয়ন জনসংখ্যার শক্তিশালী জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। 1 দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার দেশটিকে গভীর অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল। তবে ট্রাম্পের হুমকির কারণে কার্নি কানাডিয়ান দেশপ্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করেছেন। ট্রাম্প তার উত্তর প্রতিবেশীর সার্বভৌমত্ব এবং সীমান্তকে বারবার কৃত্রিম বলে উড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে কানাডাকে 51তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যোগদানের আহ্বান জানিয়েছে। এর ফলে কানাডার ক্ষমতাসীনেরা বিপাকে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা থেকে আমদানির উপর শুল্ক আরোপ করা হয়েছে, যা দেশটির অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। কার্নি বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর এডমন্টনে এক বক্তৃতায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই সংকটের সময়ে সরকারের একটি শক্তিশালী এবং স্পষ্ট ম্যান্ডেট প্রয়োজন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের মতো ঘরোয়া বিষয়গুলো সাধারণত কানাডার নির্বাচনে প্রাধান্য পায়। তবে চলতি বছর দেশটিতে মূল বিষয়ের তালিকায় শীর্ষে রয়েছে ট্রাম্পকে সবচেয়ে ভালোভাবে সামলাতে পারবে কে। 60 বছর বয়সী কার্নি তার কর্মজীবন নির্বাচনী রাজনীতির বাইরে কাটিয়েছেন। তিনি গোল্ডম্যান স্যাক্সে 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন এবং কানাডার কেন্দ্রীয় ব্যাংক, তারপর ব্যাংক অফ ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে তার হাত শক্তিশালী করার জন্য কানাডিয়ানরা যদি দুটি বড় দলের মধ্যে একটিকে বৃহৎ ম্যান্ডেট দিতে চায়, তাহলে ছোট বিরোধী দলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।